আমরা গতকাল আলোচনা করেছিলাম রাসায়নিক বন্ধন নিয়ে। আজকে আমরা সমযোজী বন্ধন নিয়ে কিছু কথা বলবো। তো আমরা শুরু করে দিই সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন তোমরা জানো, যখন দুটো পরমাণু পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে সেই বন্ধনকে আমরা বলি সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় এই সংক্রান্ত কিছু নিয়ম আছে। তার মধ্যে সহজ যে নিয়মটা প্রথমত তোমরা জানো সেটা হলো অষ্টক নিয়ম। অর্থাৎ সমযোজী বন্ধন গঠনের সময় পরমাণুগুলো এমনভাবে ইলেকট্রন শেয়ার করে যেন প্রত্যেকের বাইরের শেলে 8টা করে ইলেকট্রন হয়। এটা হলো অষ্টক নিয়ম। এই অষ্টক নিয়মের বাইরে আরেকটা নিয়ম আছে দুইয়ের নিয়ম। এই দুইয়ের নিয়ম নিয়ে আমরা একটু আলোচনা করব। দুইয়ের নিয়ম রুটস অফ 2 বলা হয়। দুইয়ের নিয়ম। তো এই দুইয়ের নিয়মটা দিয়ে আমরা সিম্পলি কিছু কিছু বিষয় ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা বলে থাকি কার্বনের যোজনী হয় 4। এই যে কার্বনের যোজনী যে 4, এটা আমরা বুঝবো কিভাবে। কার্বনের যোজনী 4 আমরা অষ্টক নিয়মের দ্বারাও ব্যাখ্যা করতে পারি, আরো ক্লিয়ারলি ব্যাখ্যা করা যায় দুইয়ের নিয়মের দ্বারা। কার্বন এর চতুর্যোজ্যতা, অর্থাৎ কার্বনের যোজনী যে 4, এটা ব্যাখ্যা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা কার্বনকে যদি দেখি, কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, 1s2 2s2 2p2। যদি আমরা এটাকে ভাঙিয়ে লিখি, অর্থাৎ হুন্ডের নিয়মে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি 1s2 2s2 2px1 2py1। অর্থাৎ এখানে আমরা দেখছি বাইরের শেলে ইলেকট্রন আছে হলো 4টা, কিন্তু 4টা ইলেকট্রন থাকলেও আমরা দেখছি এখানে ইলেকট্রন মূলত আছে 2টা বিজোড় ইলেকট্রন আছে, এই 2টা বিজোড় ইলেকট্রন, আর বাকি 4টা ইলেকট্রন আছে জোড়া জোড়া। তো এই যে দুইয়ের নিয়ম, এই দুইয়ের নিয়ম বলছে যে কোনো পরমাণু বাইরের শেলে যে বিজোড় ইলেকট্রন গুলো আছে, যতটা বিজোড় ইলেকট্রন থাকবে বা অযুগ্ম ইলেকট্রন থাকবে, এই অযুগ্ম ইলেকট্রন গুলো পরস্পরের সাথে শেয়ার করবে। অর্থাৎ একটা পরমাণুর একটা বিজোড় ইলেকট্রন আর একটা পরমাণুর একটা বিজোড় ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠিত হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এর বিজোড় ইলেকট্রন আছে মাত্র 2টা। অতএব যোজনী 2 হওয়ার কথা এই অবস্থায়, কিন্তু কার্বনের যোজনী আমরা 4 পেয়ে থাকি। এই 4 যোজনী আমরা যখন ব্যাখ্যা করতে যাব, তখন আমরা একটা বিষয়ের সাহায্য নেই, সেটা হলো অষ্টক সম্প্রসারণ। এই অষ্টক সম্প্রসারণ কখন হবে? যে যদি কোনো পরমাণুর বাইরের শেলের অরবিটাল ফাঁকা থাকে এবং একই শেলে যদি জোড়া ইলেকট্রন থাকে, তখন জোড়া ভেঙে ইলেকট্রন ফাঁকা অরবিটালে চলে যেতে পারে। যেমন আমরা এটা যদি দেখি, তাহলে এখানে 2pz অরবিটাল ফাঁকা আছে, সেখানে কোনো ইলেকট্রন নাই। অতএব এর এই যে জোড়াটা ভেঙে 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রন এখানে 2pz এ যদি চলে যায়, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s1 2px1 2py1 2pz1। এইভাবে এর বিজোড় ইলেকট্রন হবে 4টা। তো এই জোড়া ভেঙে ইলেকট্রন আরেক অরবিটালে যেতে গেলে অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে। আর যখনই আমরা শক্তি প্রয়োগ করব, শক্তি শোষণ করে এই ঘটনাটা ঘটবে। আর শক্তি শোষণ করে যখন এক অরবিটাল থেকে ইলেকট্রন অপর অরবিটালে যাবে, তখন এটাকে আমরা বলি এক্সাইটেড অবস্থার ইলেকট্রন বিন্যাস বা উদ্দীপিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। এটাকে বলা হচ্ছে উদ্দীপিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। এই উদ্দীপিত অবস্থায় আমরা কার্বনের বিজোড় ইলেকট্রন পাবো 4টা। এই অবস্থায় কার্বন করবে কি, 4টা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করবে। যেমন হাইড্রোজেনের সাথে সে যখন যৌগ গঠন করবে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 1s1, তার s এর যে বিজোড় ইলেকট্রন আছে, এই s এর সাথে এগুলো প্রত্যেকের 4টা হাইড্রোজেন শেয়ার করবে এখানে। তাহলে কি হবে,
এই কার্বনের এখানে একটা হাইড্রোজেন শেয়ার করবে 1s এর সাথে, এখানে একটা হাইড্রোজেন 1s এর সাথে শেয়ার করবে, এটার সাথে একটা কার্বনের হাইড্রোজেন 1s এর সাথে শেয়ার করবে, এখানে একটা 1s এর সাথে শেয়ার করবে। এইভাবে একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আমরা যেটা পাই মিথেন গঠন। এই মিথেনের সিম্পল গঠনটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি দেখি এখন কার্বনের, তাহলে এইভাবে চতুর্থ আমরা ব্যাখ্যা করতে পারছি। এরপরে আমরা সিম্পলি আরো কিছু যৌগের গঠন ব্যাখ্যা করতে পারি, যেমন পানির গঠন, তারপর তোমার অ্যামোনিয়া গঠন, এগুলো সিম্পলি আমরা ব্যাখ্যা করতে পারি এই দুইয়ের নিয়ম দ্বারা। আমরা একটু আগে দেখলাম যেটা, সেটা হলো মিথেনের গঠন। তো আমরা যদি পানির গঠন দেখতে যাই, এখানে কেন্দ্রীয় পরমাণুটা হলো আমাদের অক্সিজেন। এই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি, অক্সিজেন 8 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। তো স্বাভাবিক অবস্থায় কি হবে, এখানে ভিতরে ইলেকট্রন হবে 1s2 2s2 2px2 2py1 2pz1। তো ভিতরে ইলেকট্রন আছে দুটো, এই অবস্থায় সে দুটো ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার করলে কি করবে, হাইড্রোজেনের, আমরা জানি হাইড্রোজেনের 1s1, এই হাইড্রোজেনের দুটো হাইড্রোজেনের সাথে সে শেয়ার করবে। এখানে একটা হাইড্রোজেন 1s1 নিয়ে আসবে, এখানে একটা হাইড্রোজেন 1s1 অরবিটাল নিয়ে আসবে এবং দুটো হাইড্রোজেন শেয়ার করে পানি গঠন করবে। তাহলে পানির গঠনে আমরা দেখব একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন শেয়ার করবে। আর এই যে অক্সিজেনের যে বাইরের শেলে এক জোড়া দুই জোড়া ইলেকট্রন আছে, এই দুই জোড়া ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন হিসেবে থেকে যাবে। এটা হলো পানির সিম্পল গঠন আমরা দুইয়ের নিয়ম অনুসারে যদি দেখি। ঠিক একইভাবে অ্যামোনিয়া যদি আমরা দেখি, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3। আমরা যদি হুন্ডের নিয়মে লিখি, পাবো হলো 1s2 2s2 2px1 2py1 2pz1। এই অবস্থায় বিজোড় ইলেকট্রন আছে কয়টা, তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করে সে গঠন করবে অ্যামোনিয়া। তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা বিজোড় ইলেকট্রন শেয়ার এইদিকে শেয়ার করবে, আর এক জোড়া থেকে যাবে, এই যে জোড়া 2s এর জোড়া থেকে যাবে লোন পেয়ারের সাথে। তাহলে পানি, অ্যামোনিয়া, মিথেন এগুলো আমরা ব্যাখ্যা করতে পারছি এইভাবে। তো এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো এখন আমরা দেখব। সেটা হলো, আমরা জানি পর্যায় সারণীর 13 নম্বর গ্রুপ, 13 নম্বর গ্রুপের মূল হলো নাইট্রোজেন এবং ফসফরাস। 14 নম্বর গ্রুপে আছে, সরি 13 নম্বর গ্রুপ না, 13 নম্বর গ্রুপে আছে অ্যালুমিনিয়াম। এবার আমাদের এখানে 14 নম্বর গ্রুপে আছে কার্বন, সিলিকন। 15 নম্বর গ্রুপে আছে নাইট্রোজেন, ফসফরাস। 16 নম্বর গ্রুপে আছে অক্সিজেন এবং সালফার। পাশাপাশি 17 নম্বর গ্রুপে আছে 17 নম্বর গ্রুপে আছে হলো আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই যে মৌলগুলো আছে, এদিকে আরেকটা মৌল আছে বেরিলিয়াম। বেরিলিয়ামে আমাদের 2 নম্বর গ্রুপে আছে, সেটা থাক, বেরিলিয়াম একটা ব্যাপার না। আমাদের এখান থেকে আমরা কয়েকটা ব্যাখ্যামূলক প্রশ্ন আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে 14 নম্বর গ্রুপেরটায় তেমন সমস্যা নাই, এটা থাকবে। 15, 16 এবং 17 নম্বর গ্রুপ থেকে আমরা দেখি যে 15 নম্বর গ্রুপে নাইট্রোজেন। এই নাইট্রোজেনকে যদি আমরা দেখি, নাইট্রোজেন ক্লোরিনের সাথে বা ফ্লোরিনের সাথে যৌগ গঠন করে 3 যোজনী দেয়, অর্থাৎ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করে। আর পক্ষান্তরে এই যে ফসফরাসটা, এটা দুটো যৌগ পাওয়া যায়, ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে, আবার ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। অর্থাৎ ফসফরাসের যোজনী 3 হয় 5 হয়, কিন্তু নাইট্রোজেনের যোজনী শুধুমাত্র 3 সমযোজনী হয়। নাইট্রোজেন পেন্টাক্লোরাইড কখনো গঠিত হয় না, এটা কখনো পাওয়া যায় না। এটা কেন পাওয়া যাচ্ছে না সেটা বিষয় আমাদের ব্যাখ্যার বিষয়। ঠিক একইভাবে আমরা যদি দেখি অক্সিজেন ডাইফ্লোরাইড গঠন করে, অর্থাৎ অক্সিজেনের যোজনী 2 হয়, কিন্তু একই গ্রুপের মৌল সালফার ডাইফ্লোরাইড গঠন করে, তারপরে সালফার টেট্রাফ্লোরাইড গঠন করে,
সালফার হেক্সাফ্লোরাইডে উপস্থিত হয়। অর্থাৎ সালফারের যোজনী দেখা যাচ্ছে 4 6 হয়, কিন্তু অক্সিজেনের যোজনী কখনো 4 হয় না। অর্থাৎ অক্সিজেন টেট্রাফ্লোরাইড পাওয়া যায় না, অক্সিজেন হেক্সাফ্লোরাইডও পাওয়া যায় না, এই দুটো পাওয়া যায় না। কেন পাওয়া যাচ্ছে না? ঠিক একইভাবে 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, যেমন ফ্লোরিন, ফ্লোরিনের যোজনী কেবলমাত্র 1, ফ্লোরিনের সমযোজ্যতা 1, যোজনী সর্বদা 1, সর্বদা 1, এটা কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের যোজনী চেঞ্জ হয়। কিন্তু ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন এর সমযোজ্যতা 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, এরকম হতে পারে। যেমন আমরা দেখি যে এই ক্লোরিনটা, ফ্লোরিনের সাথে একটা ক্লোরিন ফ্লোরাইড গঠন করে, ক্লোরিন ট্রাইফ্লোরাইড গঠন করে, ক্লোরিন পেন্টাফ্লোরাইড গঠন করতে পারে, ক্লোরিন হেপ্টাফ্লোরাইড গঠন করতে পারে। ক্লোরিন বিশেষ করে এই ক্লোরিনের চেয়ে আয়োডিন এই কাজটা বেশি করে। আয়োডিনের হেপ্টাফ্লোরাইড পর্যন্ত পাওয়া যায়, আয়োডিন হেপ্টাফ্লোরাইড পাওয়া যায়, আয়োডিন পেন্টাফ্লোরাইড পাওয়া যায়, আয়োডিনের ট্রাইফ্লোরাইড পাওয়া যায়, আয়োডিন ফ্লোরাইড পাওয়া যায়। এই যে যৌগগুলো, এই যৌগগুলো কিভাবে পাওয়া যাচ্ছে এই বিষয়টা আমরা ওই দুইয়ের নিয়মের সাহায্যে ব্যাখ্যা করতে পারি সহজে। তো আমরা একে একে এগুলো নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে এটা পরীক্ষা আসে যে নাইট্রোজেনের শুধু ট্রাইক্লোরাইড পাওয়া যায়, পেন্টাক্লোরাইড পাওয়া যায় না কেন? অথবা প্রশ্ন আসতে পারে যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করে, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং পেন্টাক্লোরাইড উভয়ই গঠন করে। অনুরূপভাবে এখানে অক্সিজেন শুধু ডাইফ্লোরাইড গঠন করে, কিন্তু সালফার ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড গঠন করে কেন? কিভাবে গঠন করে? আয়োডিনের যোজনী 1, এখানে 3, এখানে 5, এখানে 7 হতে পারে, কিভাবে হতে পারে? এই বিষয়গুলো আমরা এই নিয়ম অনুসারে সহজে ব্যাখ্যা করতে পারি। তো আমরা যদি দেখি নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 1s2 2s2 2p3। একটু আগে আমরা দেখছিলাম কোনটার নিয়মে 1s2 2s2 2px1 2py1 2pz1। এখানে দেখা যাচ্ছে এর বিজোড় ইলেকট্রন আছে 3টা, যার জন্য সে 3টা ক্লোরিনের সাথে শেয়ার করতে পারে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। এই ঘূর্ণনের নিয়মে আমরা যদি ভাঙাই তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। এই যে বিজোড় ইলেকট্রন আছে একটা, এই একটা বিজোড় ইলেকট্রন দিয়ে সে একটা করে ক্লোরিন, প্রতিটা ক্লোরিন এইভাবে একবার 2px এর সাথে, আর একটা ক্লোরিন 2py এর সাথে, আর একটা 2pz এর সাথে, 3টা ক্লোরিন এখানে ইলেকট্রন শেয়ার করে নাইট্রোজেনের সাথে ট্রাইক্লোরাইড গঠন করতে পারে। এইভাবে নাইট্রোজেন 3টা ক্লোরিনের সাথে শেয়ার করতে পারে, এই 3টা বিজোড় ইলেকট্রন। এইদিকে একটা ক্লোরিনের সাথে, এদিকে একটা ক্লোরিনের সাথে, এদিকে একটা ক্লোরিনের সাথে শেয়ার করে 3টা বন্ধন গঠন করতে পারে ট্রাইক্লোরাইড। পক্ষান্তরে এখন আমরা যদি ফসফরাসের ক্ষেত্রে দেখি, ফসফরাস পারমাণবিক সংখ্যা 15, 1s2 2s2 2p6 3s2 3p5। তো এই শেষ অরবিটালটা, এটা যদি আমরা ভোল্টের নিয়মে লিখি তাহলে বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। বিজোড় ইলেকট্রন আছে কয়টা? ফসফরাস হলো 3, তাহলে এখানে হচ্ছে 1 1 3py। তাহলে বিজোড় ইলেকট্রন হচ্ছে এখানে 3টা বিজোড় ইলেকট্রন, এই 3টা বিজোড় ইলেকট্রন, এই 3টা বিজোড় ইলেকট্রন দিয়ে সে 3টা ক্লোরিনের সাথে, এই যে ক্লোরিনের ইলেকট্রনের সাথে যেটা আছে 3টা pz এর সাথে মিলে এখানে ফসফরাস এই অবস্থায় 3টা ক্লোরিনের সাথে ফসফরাস ট্রাইক্লোরাইড করতে পারে। অর্থাৎ ফসফরাসের 3টা বিজোড় ইলেকট্রন আর এইটাতে আছে এক জোড়া ইলেকট্রন। এই অবস্থায় এদিকে 3টা ক্লোরিনের সাথে সে শেয়ার করে বন্ধন গঠন করতে পারে, 3টা সমাজী বন্ধন গঠন করতে পারে।
এইভাবে সে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে। আবার এক্সাইটেড অবস্থায় দেখা যায় যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা আমরা এক্সাইটেড করি যদি, তাহলে দেখা যাচ্ছে এখানে আছে 3s এ দুটো ইলেকট্রন আছে, এই যে 3s এ যে জোড়া ইলেকট্রন আছে এবং 3d তার ফাঁকা আছে। আমরা জানি 3 নম্বর স্তরে d অরবিটাল থাকে। তখন এই এক্সাইটেড অবস্থায় এই 3s থেকে একটা ইলেকট্রন d তে চলে যেতে পারে। তখন বিন্যাসটা হবে এরকম 1s2 2s2 2p 2p6 3s এ হবে 1 3px1 থাকবে 3py1 3pz1 আর 3d তে চলে যাবে। এখন d অরবিটাল তোমরা জানো পাঁচটা d অরবিটালের dx y yz zx এরকম যে কোনো একটা d অরবিটাল দিতে পারো। তোমরা ইচ্ছা করলে এখানে d1 লিখতে পারো অথবা d1 না লিখে dx y ও লিখতে পারো, dx y একটাই। তাহলে এই অবস্থায় বিজোড় ইলেকট্রন হলো কয়টা? 5টা বিজোড় ইলেকট্রন, 1 2 3 4 5টা। এই অবস্থায় সে 5টা ক্লোরিনের সাথে শেয়ার করবে, 5টা ক্লোরিনের সাথে এই 5টা বিজোড় ইলেকট্রন শেয়ার করবে। এইদিকে একটা ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন। 5টা ক্লোরিনের সাথে শেয়ার করে সে গঠন করবে ফসফরাস। অর্থাৎ আমরা দেখলাম নাইট্রোজেনের বাইরের শেলটা হলো 2 নাম্বার শেল। এই 2 নাম্বার শেলে এখানে কিন্তু কোনো d অরবিটাল নাই। যেহেতু কোনো d অরবিটাল নাই, এই d অরবিটাল না থাকার কারণে সে কিন্তু 2s এর ইলেকট্রনকে এক্সাইটেড অবস্থায় d তে নিয়ে নেওয়ার কোনো সুযোগ পায়নি। অর্থাৎ 2d অরবিটাল না থাকার কারণে সে অষ্টক সম্প্রসারণ করতে পারেনি। না পারার কারণে দেখা যাবে এর শুধুমাত্র 3টা বিজোড় ইলেকট্রন পাওয়া যায় এবং যোজনী হয় 3। এই যে 3টা বিজোড় ইলেকট্রন পাওয়া যায় এই অবস্থায় যোজনী হচ্ছে 3 নাইট্রোজেনের। পক্ষান্তরে ফসফরাসের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 3টা বিজোড় ইলেকট্রন, এই অবস্থায় যোজনী হবে 3 এবং এক্সাইটেড হয়ে এই 3s থেকে একটা ইলেকট্রন 3d তে স্থানান্তর করে তখন বিজোড় ইলেকট্রন হবে 5টা, যোজনী হবে 5 এবং ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করবে। এইভাবে আমরা দেখব নাইট্রোজেন কেবল ট্রাইক্লোরাইড গঠন করে কিন্তু কখনো পেন্টাক্লোরাইড গঠন করতে পারে না, কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইড এবং পেন্টাক্লোরাইড উভয়ই গঠন করে। ঠিক একইভাবে একটু চিন্তা করলে তোমরা এখন অক্সিজেন এবং সালফারের বিষয়টা দেখতে পারো। আমরা যদি দেখি 16 নম্বর গ্রুপে অক্সিজেন এবং সালফার, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 8, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p4, কন্টেন্ট নিয়মে 1s2 2s2 2px2 2py1 2pz1। এর বিজোড় ইলেকট্রন হলো 2টা। আমরা জানি 2d বলে কোনো অরবিটাল পাওয়া যায় না, এই জন্য এর অষ্টক সম্প্রসারণ করার কোনো সুযোগ নাই যে 2px বা 2py এর ইলেকট্রন জোড়া যে ভাঙায় দেবে তার কোনো সুযোগ নাই। যার জন্য এই 2টা বিজোড় ইলেকট্রন আছে, এই 2টা দিয়েই সে 2টা বন্ধনী গঠন করতে পারবে। যেমন ফ্লোরিনের সাথে যদি সে যৌগ গঠন করে ফ্লোরিন 1s2 2s2 2p5 1s2 2s2 2px2 2py1 y2 2pz1, এই যে বিজোড় ইলেকট্রনটা দিয়ে সেই রকম 2টা ফ্লোরিনের সাথে যৌগ গঠন করতে পারে। অর্থাৎ একটা অক্সিজেনের এখানে আছে 2 জোড়া, এই 2 জোড়া লোন পেয়ার থাকবে, এখানে একটা বিজোড়, এখানে একটা বিজোড় ইলেকট্রন, এটার সাথে একটা ফ্লোরিন, এটার সাথে একটা ফ্লোরিন যুক্ত হয়ে সে 2টা যৌগ একটা যৌগ গঠন করতে পারে। 2 যৌগ অক্সিজেনের যোজনী ফিক্স 2। পক্ষান্তরে যদি এখন সালফার দেখো, সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 না 3p তে 4 কোনটা নিয়মে করো 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3py1 3pz1। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা এখানে? 2টা আমরা বিজোড় ইলেকট্রন পাচ্ছি। এই 2টা দিয়ে সালফার 2 যোজনী গঠন করবে। অর্থাৎ সালফার দেখা যাবে এই অবস্থায়, এই যে ফ্লোরিন তোমরা দেখছো ফ্লোরিনের বিজোড় ইলেকট্রন আছে, এই অবস্থায় সালফারের কি থাকবে? 2টা বিজোড় ইলেকট্রন, এখানে একটা বিজোড় ইলেকট্রন, এই দিক দিয়ে একটা ফ্লোরিনের সাথে এই দিক দিয়ে একটা ফ্লোরিনের সাথে যৌগ গঠন করবে। আর এই যে 3s এ 2 জোড়া থাকবে, এই 2 জোড়া নিঃসংযোগ হচ্ছে। এই অবস্থায় সালফার ডাইফ্লোরাইড গঠন করবে। তাহলে সালফারে আমরা ডাইফ্লোরাইড পেতে পারি। আর অক্সিজেনের শুধু আমরা পেলাম ডাইফ্লোরাইড, অক্সিজেনের ডাইফ্লোরাইড পেলাম, অক্সিজেনের টেট্রাফ্লোরাইড কোনো সুযোগ নাই।
অষ্টক সম্প্রসারণ করতে পারছি না, কিন্তু সালফারের ডাইফ্লোরাইড আমরা পাচ্ছি, সালফার ডাইফ্লোরাইড এইভাবে। আবার দেখো এই সালফারের এই ইলেকট্রন বিন্যাসটা, যেটা আমরা আবার লিখি 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1। এখন তোমরা জানো 3dxy আছে আবার, এই 3dxy এ যদি এই যে 3px এর জোড়াটা ভেঙে এখান থেকে একটা ইলেকট্রন যদি এখানে স্থানান্তরিত হয়, তাহলে আমরা ফার্স্ট এক্সাইটেড অবস্থায় পাবো সালফারের ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p6 3s2 3px এ পাবো 1 3py1 3pz1 3dxy1। এই অবস্থায় বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 1 2 3 চারটা বিজোড় ইলেকট্রন এই অবস্থায় সালফার গঠন করবে টেট্রাফ্লোরাইড, অর্থাৎ চারটা বিজোড় ইলেকট্রন দিয়ে সে চারটা ফ্লোরিনের সাথে যুক্ত হবে, চারটা ফ্লোরিনের সাথে যুক্ত হবে। আরো তার কয় জোড়া নিঃসঙ্গ থাকবে? এই যেটাতে নিঃসঙ্গে এক জোড়া থাকবে, এই এক জোড়া জোড়ার সাথে। এইভাবে সালফার গঠন করছে সালফার টেট্রাফ্লোরাইড। আবার দেখো সালফার আরেকবার এক্সাইটেড হয়ে কি করতে পারে? সে দেখো এই যে জোড়াটা আছে, এই জোড়াটা ভেঙে এখানে 3d yz এখনো ফাঁকা আছে, 0 আছে। তোমরা জানো d অরবিটাল 5টা, তার মধ্যে একটা এখানে ব্যবহৃত হলো, আরো 3-4টা আছে। তো আমরা এটা যদি ফাঁকা থাকে, এখন একটা ইলেকট্রন যদি এখান থেকে এখানে স্থানান্তরিত হয়, তাহলে আবার আমরা এক্সাইটেড অবস্থায় পাবো 1s2 2s2 2p6 3s এ হবে 1 3px1 3py1 3pz1 3dxy1 3dyz। তাহলে বিজোড় ইলেকট্রন মোট কয়টা হলো? 1 2 3 4 5 6টা। এই অবস্থায় সালফারের যোজনী হবে 6টা বিজোড় ইলেকট্রন হবে, এরকম 6টা বিজোড় ইলেকট্রন 6টা সালফারের সাথে এই ফ্লোরিনের সাথে যুক্ত, এইভাবে 6টার সাথে যুক্ত হয়ে 6টা বন্ধনী গঠন করবে। 6টা বন্ধনী গঠন করলো, এটা গঠিত হবে সালফার হেক্সাফ্লোরাইড। এই অবস্থায় কিন্তু বাইরের শেলে আর কোনো জোড়া ইলেকট্রন আছে না, 3 নম্বর শেলে সবগুলো ইলেকট্রন বিজোড় হয়ে গেছে, সবগুলো যৌগটিতে অংশগ্রহণ করছে, কোনো ফাঁকা অরবিটাল নাই, ইলেকট্রন নাই, জোড়া ইলেকট্রন নাই, অর্থাৎ এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। এই অবস্থায় আমরা দেখলাম সালফারের টেট্রাফ্লোরাইড হতে পারে, হেক্সাফ্লোরাইড হতে পারে, অর্থাৎ সালফার ডাইফ্লোরাইড গঠন করতে পারে, সালফার টেট্রাফ্লোরাইড গঠন করতে পারে, সালফার হেক্সাফ্লোরাইড গঠন করতে পারে। অর্থাৎ সালফারের যোজনী কখনো 2 কখনো 4 কখনো 6 হতে পারে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখলাম কেবলমাত্র যোজনী কত? 2। এইভাবে আমরা বিষয়টা ব্যাখ্যা করতে পারছি 2 এর নিয়ম দ্বারা, যে অক্সিজেনের যোজনী কেবলমাত্র 2, কিন্তু সালফারের যোজনী 2 হতে পারে, এই যে এখানে 2 4 হতে পারে 6 হতে পারে, বিভিন্ন যোজনী দেখাতে পারে সালফার। ঠিক একই নিয়মে আমরা এখন দেখি 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপে আমাদের মৌল আছে হলো 4টা, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের ক্ষেত্রে এদের মধ্যে উপরে যে মৌলটা আছে সবার উপরে ফ্লোরিনের যোজনী কেবলমাত্র 1 হয়েছে, ফ্লোরিন যোজনী কেবলমাত্র হয় 1, আর ক্লোরিন 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। ব্রোমিনের যোজনীয় তাই 1 3 5 7 হতে পারে। আয়োডিনের যোজনীয় 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা আমরা ওই নিয়মেই ব্যাখ্যা করতে পারি, আমি বিস্তারিত আর যাব না। ফ্লোরিনে দেখি, ফ্লোরিনের আমাদের পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p5। বন্ডের নিয়ম যদি করি 1s2 2s2 2px2 2py2 2pz হলো 1। বিজোড় ইলেকট্রন কয়টা? একটি মাত্র বিজোড় ইলেকট্রন, এই জন্য ফ্লোরিনের যোজনী 1 পাওয়া যায়। ফ্লোরিনের যোজনী যদি আমরা বাড়াতে চাই, তাহলে দেখো এই যে যোজনী সেলের ইলেকট্রন এই যে জোড়া ভেঙে যদি আমাদের এখানে কোনো অরবিটাল থাকতো, এখান থেকে যদি এখানে ট্রান্সফার করতে পারতাম, তাহলে আমাদের যোজনী এখানে বাড়তো। কিন্তু আমরা জানি 2 নম্বরের স্তরে কোনো ডি অরবিটাল বলতে কিছু পাওয়া যায় না,
এই কারণে এই জোড়াটা ভেঙে এক্সাইটেড অবস্থায় ফ্লোরিনের কোনো ইলেকট্রন বিন্যাস পাওয়া যাবে না। আর ইলেকট্রন বিন্যাস যেহেতু এক্সাইটেড অবস্থায় পাওয়া যাচ্ছে না, এর জন্য ফ্লোরিনের যোজনী ফিক্স 1 হয়ে যাচ্ছে। 1 থেকে বাড়ানোর কোনো সুযোগ নাই। পক্ষান্তরে আমরা যদি ক্লোরিন দেখি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p8 2p6 3s2 3p5। কোনটা নিয়ম করো? 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। এই অবস্থায় বিজোড় ইলেকট্রন কয়টা? একটি বিজোড় ইলেকট্রন, একটি বিজোড় ইলেকট্রন। অতএব যোজনী কত হবে এখানে? এটা থেকে বুঝবো আমরা যোজনী 1 হবে, যোজনী 1। এটা দিয়ে আবার যদি ক্লোরিনকে আমরা এক্সাইটেড করি, এক্সাইটেড করলে কি হবে? ক্লোরিন এক্সাইটেড করলে এই যে এখানে জোড়াটা আছে, দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন আমরা জানি 3d আছে, এই d গুলো আছে d অরবিটালে dx y yz zx এগুলো আছে, একটা একটা করে এখান থেকে এখানে একটা যাবে, গেলে পরে আমাদের বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1 3dxy1। এই অবস্থায় বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 3টি বিজোড় ইলেকট্রন। তাহলে অতএব এখানে আমরা কি পাচ্ছি? যোজনী হবে 3, যোজনী 3 হলো এটা থেকে। আবার তোমরা জানো এটা 3dxy গেল, এরপরে 3dxy এর পরে 3d কি আছে? yz আছে। এখন এটা ভেঙে যখন 3dyz এ যাবে তখন আমরা আরেকটা বিন্যাস পাবো। আরেকবার ক্লোরিনের এক্সাইটেড হলে পাবো 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 3dxy1 3dyz1। এই অবস্থায় বিজোড় ইলেকট্রন হলো কয়টা? 1 2 3 4 5টা। তাহলে এখানে আমরা পাচ্ছি 5টি বিজোড় ইলেকট্রন, 5টি বিজোড় ইলেকট্রন। তাহলে যোজনী হচ্ছে যোজনী 5 হচ্ছে 5। আবারও দেখো এখনো আমাদের 3s পাইরেশনটা কিন্তু এটা 3 নাম্বার, এই 3 নাম্বারের s এ এখন এক জোড়া আছে। এই s এর জোড়াটা ভেঙে 3dx yz এর পরে আবার 3dzx আছে, এই zx এ যদি চলে যায় এখান থেকে তাহলে আমরা আরেকটা এক্সাইটেড অবস্থায় পাবো 1s2 2s2 2p6 3s এ হলো 1 3px1 3py1 3pz1 3dxy এ হলো 1 3dyz এ হলো 1 3dzx এ হবে 1। মোট বিজোড় ইলেকট্রন হবে এখান থেকে এই পর্যন্ত 1 2 3 4 5 6 7টি বিজোড় ইলেকট্রন হবে এখানে, 7টি বিজোড় ইলেকট্রন। এখান থেকে যোজনী 7 প্রমাণিত হবে, যোজনী 7। এইভাবে দেখা যাবে শুধু ক্লোরিন না, আমরা যদি ব্রোমিনের ক্ষেত্রে যাই, ব্রোমিনের ক্ষেত্রে পাওয়া যাবে। ব্রোমিনের ক্ষেত্রে এখানে আমাদের 3 নাম্বার স্তর, ক্লোরিনের ক্ষেত্রে পেলাম, ব্রোমিনের ক্ষেত্রে এটা চলে আসবে 4 নাম্বার স্তর, অর্থাৎ এটা জাস্ট 4s2 4p5 হবে, সেখান থেকে 4b তে ইলেকট্রন চলে যাবে। আয়োডিনের ক্ষেত্রে 5b তে চলে যাবে, গিয়ে 1টা 3টা 5টা 7টা পর্যন্ত বিজোড় ইলেকট্রন হতে পারে এবং যোজনী আমাদের কেটে যেতে পারে। তো এইভাবে এই বিষয়গুলো আমরা ব্যাখ্যা করতে পারি সহজভাবে, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোর উত্তর আশা করি এখন তোমরা দিতে পারবা, এবং আমরা পরবর্তীতে সিগমা বন্ধন, পাই বন্ধন তথা আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ উপস্থিত হব। তো তোমরা এই অনুসারে যে প্রশ্নগুলো আসে সচরাচর সেগুলো দেখবা, কোনো সমস্যা থাকলে সমস্যা আইডেন্টিফাই করে রাখবা, আমরা সরাসরি ক্লাসে ইনশাআল্লাহ সমস্যাগুলো নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।